করোনায় পিছিয়ে যাচ্ছে আগামী বছরের এসএসসি পরীক্ষা। নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরুর সম্ভাবনা কম বলছে শিক্ষা বোর্ড। সংশোধিত আইনে ধর্ষণ মামলায় অভিযুক্ত ভুক্তভোগীর ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক। পরীক্ষায় দেশে ল্যাব মাত্র 3টি। আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। বরগুনায় রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 কিশোরের বিরুদ্ধে রায় কাল সর্বোচ্চ শাস্তির আশা স্বজনদের। এবং নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ মামলার অভিযোগপত্র নভেম্বরের প্রথম সপ্তাহে 36 ব্যক্তির গাফিলতির প্রমাণ পেয়েছে সিআইডি। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি সুফি আহমেদ। সংবাদের শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাও পুরো খবর। করোনার কারণে আগামী বছরের এসএসসি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সিলেবাস এখনও শেষ করা যায়নি, ফলে নির্দিষ্ট সময় পরীক্ষা শুরু করার সম্ভাবনা একদমই কম বলছে শিক্ষা বোর্ড। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী বছরের 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরুর কথা। করোনার কারণে এখন এই পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। আমরা খুবই চিন্তিত আমাদের সামনে এক্সাম নিয়ে। আমাদের পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন সেটাও আমাদের এবার নেওয়া হয়নি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নামী প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগই অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ফলে এই পর্যায়ের বেশিরভাগ শিক্ষার্থীরই সিলেবাস শেষ হয়নি। এসএসসির আগে যে নির্বাচনী পরীক্ষা হয় সেটি কিভাবে হবে তা নিয়েও সিদ্ধান্তহীনতায় শিক্ষকরা। প্রত্যন্ত অঞ্চলের কথা যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু অনলাইনে ক্লাস করতে পারে নাই, এবং অনেকেই কিন্তু শহরে যারা পড়াশোনা করতো তারা কিন্তু গ্রামে চলে গেছে, তাদের বিভিন্ন অর্থনৈতিক সমস্যা, অভিভাবকরা চলে গেছে, সেক্ষেত্রে তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে না। সিলেবাসও কিন্তু অনেক প্রতিষ্ঠান শেষ করতে পারে নাই। শিক্ষা বোর্ড বলছে, নির্বাচনী পরীক্ষা কিভাবে হবে সেটি নিয়ে তারা কাজ করছে। এ বিষয়ে একটি গাইডলাইন তৈরি হবে। এই পরিস্থিতিতে সিলেবাস শেষ না করে এসএসসি পরীক্ষা শুরুর কোনো সম্ভাবনা নেই। শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত এই নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা সম্ভব না। এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা গত 10 বছর পর্যন্ত নিয়ে আসছি, কিন্তু গত 7 থেকে 8 মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি কার্যত ছুটি। ফলে এটি নিয়ে আমাদেরকে আরও চিন্তাভাবনা করতে হবে। সম্ভবত এটি যে এই সময়ের মধ্যে নেওয়া যাবে কি না, এটি কিন্তু আমরা এখনও নিশ্চিত না। সেই সঙ্গে পরীক্ষায় সিলেবাস বা বিষয় কমানোর কোনো সম্ভাবনা নেই বলছে বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার পাশাপাশি সংশোধিত আইনে ভুক্তভোগী ও অভিযুক্তের ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু দেশে এই পরীক্ষার ল্যাবই আছে মাত্র 3টি। এর মধ্যে বেশিরভাগ পরীক্ষাই হচ্ছে ঢাকা মেডিকেলের ল্যাবে। বাধ্যতামূলক করায় সেখানে চাপ আরও বাড়বে। আরও ল্যাব ও দক্ষ জনবল নিয়োগ না হলে মামলা নিষ্পত্তিতে সময় বেশি লাগবে বলে আশঙ্কা মানবাধিকার কর্মীদের। সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন ও ধর্ষণের কয়েকটি ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের মুখে সরকার ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করে। সেই সাথে বাধ্যতামূলক করা হয় ভুক্তভোগী ও অভিযুক্তের ডিএনএ পরীক্ষা। তবে দেশের সরকারি ডিএনএ ল্যাব মাত্র 3টি। এর 2টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্যটি ঢাকা মেডিকেল কলেজের। তবে আদালতের নির্দেশনায় ডিএনএ পরীক্ষার বেশিরভাগই হয় ঢাকা মেডিকেলের ল্যাবে। ফলে ভুক্তভোগী ও অভিযুক্তের ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করার চাপও পড়বে এখানেই। গত 5 বছরের হিসাব অনুযায়ী বছরে গড়ে 541টি ডিএনএ নমুনা এসেছে ঢাকা মেডিকেলের ল্যাবে। পরীক্ষা শেষে বছরে গড়ে ফলাফল দেয়া হয়েছে 260টি। আর আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর ধর্ষণের মামলার সংখ্যা 6,215টি। 2018 সালে এই সংখ্যা ছিল 4,927টি। এত মামলার ভুক্তভোগী ও অভিযুক্তের ডিএনএ পরীক্ষা ঢাকা মেডিকেলের একটি ল্যাবে সময়মতো করা সম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। বলছেন, ফলাফল পেতে দেরি হলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা বাড়বে।
আবার অভিযুক্ত গ্রেপ্তার না হলে মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে। একে তো হচ্ছে আমরা জানি যে অপরাধীদের ধরতেই তো সময়ক্ষেপণ হয়ে যায়, আর যখন অপরাধীরা এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে অর্থাৎ অপরাধী ধরা এবং তাদেরকে ডিএনএ টেস্ট বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা তাদেরকে করা, এইটাও কিন্তু একটা যথেষ্ট সময়ক্ষেপণ হবে। এই সময়ক্ষেপণটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় ত্রুটির বিষয়। তবে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে জনবল বাড়ালে তাদের ল্যাবেই আরও বেশি ডিএনএ পরীক্ষা সম্ভব। ডিএনএ যে টেস্ট এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ, আপনারা জানেন মিনিমাম 1 মাসের মতো লেগে যায়। যদি সংখ্যা অনেক বেড়ে যায়, এটি যেহেতু একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, আমার বিশ্বাস যে এটা সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করতে হবে এবং নিশ্চয়ই যারা এর সাথে সম্পৃক্ত আছে তারাও করবে। এছাড়া ডিএনএ পরীক্ষার ফি কে দিবে তাও স্পষ্ট করা হয়নি আইনে। এ নিয়েও জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুভ বিজয়া দশমী আজ। দশমীতে সকাল 10টার আগেই হবে দর্পণ বিসর্জন। বেলা 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জন করতে হবে। সকাল 9টা 57 মিনিটের মধ্যে দশমী পূজার মূল আনুষ্ঠানিকতা বা দর্পণ বিসর্জন হবে। এরপর মা দুর্গার চরণে সিঁদুর দেবেন ভক্তরা। অন্যান্য বছর দশমীতে একে অন্যকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন নারীরা, তবে এবছর সামাজিক দূরত্ব মেনে সিঁদুর খেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। দুপুর 12টা থেকে ঢাকায় প্রস্তুত থাকবে বিসর্জনের ঘাটগুলো। রাজধানী বেশিরভাগ বিসর্জন হবে বুড়িগঙ্গার সুয়ারি ঘাটে। টঙ্গীর তুরাগ নদীতেও বিসর্জন চলবে। সন্ধ্যা 6টার মধ্যে সবাইকে বিসর্জন শেষ করার নির্দেশনা দিয়েছে মহানগর পূজা উদযাপন কমিটি। বিসর্জনের সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি বিসর্জন ঘাটে কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্যরা প্রস্তুত থাকবে। এবছর পূজায় কোনো ধরনের শোভাযাত্রা হবে না। একটি মণ্ডপে প্রতিমা বিসর্জনে যে কয়জন প্রয়োজন শুধু তাদেরই প্রতিমার সঙ্গে ঘাটে আসতে বলা হয়েছে। বিজয়া দশমীতে পূজা মণ্ডপগুলোতে এখন বিষাদের ছায়া। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার আরও খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যোগ দিয়েছে সহকর্মী শাহরিয়ার অনির্বাণ এবং মিরপুর মন্দির থেকে রয়েছে নাদিলুর রহমান। শুরুতে যেতে চাই শাহরিয়ার অনির্বাণের কাছে। শাহরিয়ার অনির্বাণ, দর্পণ বিসর্জনের প্রস্তুতির আনুষ্ঠানিকতা আর কতদূর এবং আজকে সারাদিন আয়োজনে আর কি থাকছে? দেখুন, আজকে বিজয় দশমীর বিসর্জনের ঠিক অন্তিম মুহূর্তে এখন আছে। সময় অনুযায়ী যে সময়টি নির্ধারণ করা হয়েছে দর্পণ বিসর্জনের জন্য সেটি হচ্ছে 9টা 57 মিনিট। আপনাকে যদি ঢাকেশ্বরী মন্দিরের এখনকার মণ্ডপের চিত্র আপনি দেখতে পাবেন, চণ্ডীপাঠ শেষ হয়েছে সকালবেলায়। এর ভিতরে কিছু মূল পুরোহিত যে আছেন উনি সহ তার সহকারী পুরোহিত যারা রয়েছেন তারা কিছু মন্ত্রপাঠ করছেন এবং পাশাপাশি ঢাক যা বাজনা যে পূজার সেগুলো কিন্তু বেজে উঠছে এবং কিছুক্ষণ পর পর দেবীকে আরতি দেওয়া হচ্ছে। আপনাকে বলে রাখি যে আজকে সময় নির্ধারণ করা হয়েছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার ভিতরে ঢাকা শহরের সমস্ত প্রতিমা বিসর্জন দেওয়ার কথা রয়েছে। তবে ঢাকেশ্বরী মন্দির থেকে 9টা 57 মিনিটে যে দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ হবে এবং আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যারা সধবা রয়েছেন তারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে দেবীর চরণে সিঁদুর স্পর্শ করবেন এবং এরপরই মূলত আমরা বিগত সময় দেখেছি যে সিঁদুর খেলা অনুষ্ঠিত হতো, কিন্তু এবার করোনাকালের কারণে এবারে সিঁদুর খেলার সেই আয়োজনটি এবার বন্ধ করা হয়েছে এবং প্রত্যেক বছর এই দশমীর সময় অর্থাৎ দেবী দুর্গার ফিরে যাওয়ার এই সময় একটা বিশাল র্যালি হয়। সারা ঢাকা শহরের যত প্রতিমা রয়েছে সেই প্রতিমাগুলো ধীরে ধীরে ঢাকেশ্বরী মন্দিরের সামনে এসে জড়ো হতে আমরা দেখেছি। এবছর কিন্তু সেই দৃশ্য আমরা দেখতে পাবো না, কারণ নিয়ম করে দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। শুধুমাত্র বিভিন্ন প্রতিমা যেসব মণ্ডপে করা হয়েছে সে মণ্ডপ থেকে প্রতিমাগুলো একটি পিক আপ বা ট্রাকে করে তুলে আলাদাভাবে প্রতিটা প্রতিমার জন্য মাত্র 10 জন করে প্রতিনিধি থাকতে পারবেন। তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা প্রতিমা বিসর্জন দেবেন তারা ওয়াইজ ঘাটে অর্থাৎ বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে গিয়ে বিসর্জন দেবেন আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাগ পাড়ে জমা দেবেন। এর বাইরে
আনুষ্ঠানিকতা বলতে এই দশমীর যে একেবারে বিদায়ের যে ঘন্টা, সেই বিদায় ঘন্টা বেজে গেলে পরে সাধারণত হিন্দু ধর্মাবলম্বীদের মনের ভিতরে একটা দুঃখ এবং কষ্ট এবং সেই আবেগ বেরিয়ে আসে, সেটি কিন্তু আমরা এর ভিতরে আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে যারা মণ্ডপের সামনে এসেছিলেন অনেকেই কাঁদছেন, কারণ একে করোনা কাল চলছে, এই সময়ে দেবীর আগমন এবং দেবীর এবারের আগমনের বার্তা ছিল খুবই অশুভ, কারণ তিনি এসছেন এবার দোলায় চড়ে আসা মানে শাস্ত্রমতে মহামারীর বার্তা নিয়ে আসা। কিন্তু এবছর চলমান মহামারীর ভেতরে দেবীর আগমন এবং দেবী চলে যাচ্ছেন গজে চড়ে, অর্থাৎ হাতিতে চড়ে। গজে গমন একটি শুভ বার্তার কথা বলে, সেই শুভ বার্তার অপেক্ষায় থাকছেন বিশ্ববাসী এবং হিন্দু ধর্মাবলম্বীরা। তারা বলছেন যে দেবী এবার করোনাকালে এসছেন, পৃথিবীর সমস্ত মহামারী, সমস্ত জরা জীর্ণতা তিনি সমস্ত কিছু ধুয়ে মুছে কৈলাসে আজ ফিরবেন এবং আগামী কালকে থেকে নতুন সূর্যোদয় হবে। সেই সূর্যোদয়ে সারা পৃথিবী নতুনভাবে জেগে উঠবে বলে তারা প্রত্যাশী। এর বাইরে আমরা বলবো যে এবছরে যে দুর্গাপূজার উচ্ছ্বাস, সে উচ্ছ্বাসটা সংক্ষিপ্ত করা হয়েছে, শুধুমাত্র আয়োজনটি পূজার ভেতরে রাখা হয়েছে, কোনো উল্লাস বা উচ্ছ্বাসের ভিতরে রাখা হয়নি এবারের পূজাটি। আমার সহকর্মী আদিলুর রহমান রয়েছেন মিরপুর মন্দিরে, সেখানকার বাকি সর্বশেষ খবরগুলো আমরা তার কাছ থেকে জানবো। আদিলুর। অনির্বাণ, আমি আছি মিরপুর কেন্দ্রীয় যে মন্দির, সেই মন্দিরটিতে। আসলে এই মন্দিরটিতেও এক ধরনের বিষাদের ছায়া নেমে এসেছে, বিদায়ের সুর বাজছে। অর্থাৎ দেবী দুর্গা ভক্তদের মাঝে একটি বছর পরে আসেন এবং গত 4 দিন ধরে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু আসলে প্রার্থনা করেছেন ভক্তরা। কিন্তু আজকে বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু আসলে এই যে 5 দিনের যে উৎসব, সেই উৎসব শেষ হতে চলেছে এবং এরই মধ্যে কিন্তু আজকে দশমীর যে পূজা আসছেন, শেষবারের মতো দেবী দুর্গাকে তারা প্রাণ ভরে দেখে নিচ্ছেন, প্রার্থনা করছেন, দেবীর কাছে তারা চাইছেন এবং অনেকের মধ্যে কিন্তু আসলে যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু শুরু হয়েছে, কারণ দেবী দুর্গা আজকে চলে যাচ্ছেন বাবার বাড়ি থেকে। আজকে কিন্তু আসলে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন দেবী দুর্গা। ভক্তরা বলছেন যে এবছর অন্যান্য বছরে শারদীয় যে দুর্গা উৎসব, সেই শারদীয় দুর্গা উৎসবের যে একটি রং, সেই রং। আদিলুর আরেকটি বিষয় একটু জানতে চাই যে রাজধানী পুরান ঢাকার দিকে যেসব পূজা মণ্ডপ রয়েছে সেগুলোর জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে বুড়িগঙ্গার ওয়াইজঘাট। একটু জানতে চাই মিরপুর সহ আশেপাশে যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলোর জন্য আসলে কোথায় প্রতিমা বিসর্জনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে, এবং যেহেতু এবার শোভাযাত্রা হচ্ছে না, সেহেতু আসলে এই প্রক্রিয়াটি কিভাবে এবার করোনা কারণে এবার নির্দেশনাগুলো পালন করা হবে? দেখুন, মিরপুর এবং মিরপুরের আশেপাশের এলাকা এবং সাভার, এই এলাকাগুলোর যে প্রতিমা, সেই প্রতিমা বিসর্জন হবে দিয়াবাড়ি, উত্তরার দিয়াবাড়ি বটতলা যে ঘাট, সেই ঘাটে, অর্থাৎ তুরাগ নদে সেটি কিন্তু আসলে এই প্রতিমাগুলো বিসর্জন করা হবে এবং প্রতি বছর সেখানেই বিসর্জন করা হয়। এবারও সেই জায়গাটি আসলে নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি মণ্ডপ কর্তৃপক্ষের কাছ থেকে। আপনি যেমনটি আসলে বলছিলেন যে এবছর কিন্তু করোনা মহামারীর কারণে শোভাযাত্রা, বিজয়া দশমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে সেটি বিজয় শোভাযাত্রা, সেই শোভাযাত্রার মাধ্যমে কিন্তু আসলে প্রতিমা বিসর্জন করা হয়। যেহেতু এবার করোনা মহামারী, সে কারণে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে এবার প্রতিমা বিসর্জনের সময় কোনো ধরনের কোনো শোভাযাত্রা করা হবে না। মণ্ডপ কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি আসলে জানিয়েছেন যে প্রতিমা যে ট্রাকে করে নিয়ে যাওয়া হবে, সেই প্রতিমা বহনের জন্য শুধুমাত্র ট্রাকে কয়েকজন ব্যক্তি উপস্থিত থাকবেন, এছাড়া আসলে কোনো ধরনের কোনো শোভাযাত্রা হবে না। এই যে শোভাযাত্রা হচ্ছে না, এটিও কিন্তু আসলে ভক্তদের মনে কিন্তু এক ধরনের কষ্ট আছে। তার কারণ প্রতি বছর যুগ যুগ ধরে যে আনুষ্ঠানিকতাটি হয়ে আসছে, যে উৎসবটি হয়ে আসছে, সেটি আসলে এবছর হচ্ছে না, সেটিও কিন্তু তাদের কাছে একটি কষ্টের বিষয়। আমরা এর মধ্যে আরেকটি বিষয় আসলে জানতে পেরেছি যে আমি মিরপুর কেন্দ্রীয় যে মন্দিরটিতে আছি, এই মন্দিরটিতে দর্পণ বিসর্জনের পরে এখানে খুব স্বল্প পরিসরে আসলে যে সিঁদুর খেলা প্রতি বছর যেটি খুব বড় পরিসরে হয়ে থাকে, সেটি কিন্তু এবার খুব স্বল্প পরিসরে হবে, সেটি আমরা জানতে পেরেছি। এবং এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে একদম শেষ সময়ে
ভক্তদের যে উপস্থিতি, সেই উপস্থিতিটা কিন্তু আসলে বাড়তে শুরু করেছে এবং মণ্ডপ কর্তৃপক্ষ বলছে যে এটি আরও বাড়বে। তার কারণ আর অল্প কিছুক্ষণ সময় আছে কিন্তু দেবীকে দেখে নেয়ার, দেবীর কাছে প্রার্থনা করার। তো সব মিলিয়ে এবছরের যে দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবে আসলে কিছুটা ছন্দপতন হয়েছে করোনার কারণে। তারপরেও ভক্তরা প্রার্থনা করেছেন যেন দেবী দুর্গা এভাবে আর না আসেন, সুজলা সুফলায় যেন ভরিয়ে দেন এই পৃথিবী, এমন প্রার্থনাই কিন্তু ছিল ভক্তদের। তো আমার কাছে মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে এটি ছিল সর্বশেষ। শকুন আদিলুর রহমান মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে জানাচ্ছিলেন বিজয়া দশমীর সবশেষ খবর। তার আগে শাহরিয়ার অনির্বাণ রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আরও যা থাকছে। আশুলিয়ায় মিনি ক্যাসিনোর সন্ধান, মাদক সহ আটক 21, দৈনিক চলত 8 থেকে 10 লাখ টাকার জুয়া। সিলেটের রায়হান হত্যা মামলায় কনস্টেবল টিটু আরও 3 দিনের রিমান্ডে, মূল আসামির গ্রেপ্তার দাবিতে অনশন। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ মামলার অভিযোগপত্র নভেম্বরের শুরুতেই আদালতে জমা দেবে সিআইডি। তদন্তে 36 ব্যক্তির বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিলেছে। এর মধ্যে তিতাসের 8 ও ডিপিডিসির 2 কর্মকর্তা-কর্মচারী। বাকিরা মসজিদ কমিটির গ্যাস লিকেজ ঠিক করে দিতে তিতাস কর্মচারীর ঘুষ চাওয়ার বিষয়েও প্রমাণ মিলেছে। নারায়ণগঞ্জের পশ্চিমতলা মসজিদে 4 সেপ্টেম্বর বিস্ফোরণের ঘটনা প্রায় 1.5 মাস ধরে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এখন পর্যন্ত উঠে এসেছে 36 ব্যক্তির গাফিলতির তথ্য। এদের মধ্যে তিতাসের 8 ও ডিপিডিসির 2 কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। বাকিরা মসজিদ কমিটির সদস্য। নভেম্বরের শুরুতে আদালতে অভিযোগপত্র দেবে সিআইডি। আমরা 3টা দিক মাথায় নিয়ে আমরা তদন্ত কাজ করছিলাম। একটি হলো তিতাস গ্যাস কোম্পানির স্থানীয় যে কর্মকর্তা-কর্মচারী যারা আছেন তাদের কী ধরনের দায়বদ্ধতা আছে, এখানে অবহেলার জায়গাটা কী ছিল, বিদ্যুৎ বিভাগের যে ওখানে দায়িত্ব কী ছিল, বা মসজিদ কমিটি যারা ছিলেন তাদের দায়িত্ব কী ছিল। আমরা এই সকল দিককে সামনে রেখে আমাদের তদন্ত কাজটা করেছি। আইন অনুযায়ী যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আমরা এই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আদালতকে বলে দিই। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার 9 জনের মধ্যে 2 জন এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে উঠে এসেছে তিতাস, ডিপিডিসি ও মসজিদ কমিটির গাফিলতির তথ্য। তবে তিতাস ও ডিপিডিসি থেকে আলাদাভাবে তদন্ত করা হলেও দায়মুক্তি দেওয়া হয়েছে তাদের নিজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের। ডিপার্টমেন্টাল এনকোয়ারি রিপোর্ট আমার জন্য কোনো বাইন্ডিংস না। আমি যেটা করছি, আমি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আমি ফলো করছি, যেটা আমাদের প্রচলিত আইন, পার্লামেন্টে যে আইন পাশ করা সেই আইন অনুযায়ী আমি করছি। সেই আইনের জন্য যদি তাদের যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্ট যদি আমার ইনভেস্টিগেশন পর্যায়ে যদি আমাকে সাপ্লিমেন্ট করতে পারে, কিন্তু যদি আমি মনে করি যে সেখানে যে ফাইন্ডিংস আছে সেটা আমার জন্য রেলেভেন্ট না, তাহলে সেই অংশটুকু নেওয়ার জন্য আমি বাধ্য না। গ্যাস লিকেজ ঠিক করার জন্য মসজিদ কমিটির থেকে তিতাস কর্মকর্তার ঘুষ চাওয়ার বিষয়ে প্রমাণ পেয়েছে সিআইডি। মসজিদে ওই বিস্ফোরণের ঘটনায় মারা যান 34 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 19 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,803 জনের। 111টি ল্যাবে 24 ঘন্টায় 11,103 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,308 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.78%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,98,815 জনে। সুস্থ হয়েছেন আরও 1,544 জন। এ নিয়ে মোট সুস্থ 3,15,107 জন। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 14 কিশোরের বিরুদ্ধে রায় ঘোষণা কাল। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন নিহত রিফাতের স্বজনরা। একই প্রত্যাশা রাষ্ট্রপক্ষেরও। রায় দৃষ্টান্তমূলক হলে কিশোর অপরাধ কমবে বলে মনে করেন সচেতন মহল। অংশ নেয় 14 কিশোর। 14 জনের মধ্যে 6 জন কারাগারে, 8 জন জামিনে। আদালতে 76 জনের সাক্ষ্য এবং যুক্তিতর্ক যেভাবে হয়েছে তাতে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। ন্যায্য বিচারের আশা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমার যে শিশু অপরাধী চন্দন, ওর কাছ থেকে কোনো মোবাইল উদ্ধার হয় নাই। ও যে 07 বন্ড গ্রুপের সদস্য নয়
এবং যেটা হচ্ছে যে মোবাইল ফোনের যে সিডিআর বিশ্লেষণে সেখানে ওর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। অধিবাসীর মৃত্যুকালে জবানবন্দিতে বলে গেছে কে কে তাকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এর চেয়ে রাষ্ট্রপক্ষে মামলা প্রমাণের আর কিছু থাকে না। আশাবাদী যে সকলেই এই মামলায়, সকল আসামিরা এই মামলায় শাস্তি হবে। অভিযুক্ত 14 কিশোরেরই সর্বোচ্চ শাস্তি চায় নিহত রিফাতের পরিবার। জিশান ফরাজি সহ যত আসামি আছে যারা দোষ করেছে তাদের প্রত্যেকের যেন সর্বোচ্চ শাস্তি হয় এবং এই রায় যেন দ্রুততরভাবে এটা কার্যকরী হয়। বরগুনায় কিশোর অপরাধ দিন দিন বাড়ছে দাবি করে সচেতন মহল বলছেন, এই রায়ে দৃষ্টান্ত স্থাপন করা গেলে কমে আসতে পারে অপরাধ। অপরাধ যেটুকু হোক সেই পরিমাণ সাজা যাতে সে পায়। এবং আপনারা জানেন যে সারা দেশে কিশোর গ্যাংয়ের একটি উপদ্রব শুরু হয়েছে, বরগুনাতে এটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা চাচ্ছি এই কিশোর গ্যাং যাতে প্রতিরোধ হয় এবং তারা যাতে সংশোধন হওয়ার সুযোগ পায়। গত 30 সেপ্টেম্বর এ মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। খালাস দেয়া হয় 4 জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটে রায়হান হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবারও 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। দুপুরে সিলেটের সিনিয়র মহানগর ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। এদিকে প্রধান অভিযুক্ত এসআই আকবর ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে 6 ঘন্টা অনশন করেছেন রায়হানের স্বজনেরা। বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমেদ হত্যার ঘটনায় 5 দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে সিলেটের সিনিয়র মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 20/10/2020 খ্রিস্ট তারিখে তার 7 দিনের রিমান্ড আবেদন করি, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। অদ্য আবারও তার 5 দিনের রিমান্ডের আবেদন করি, বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা জিজ্ঞাসাবাদ করব। টিটু চন্দ্র দাস ছাড়াও রিমান্ডে আছেন কনস্টেবল হারুনুর রশিদ। তবে প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া এখনও পলাতক। এদিকে এসআই আকবর সহ জড়িত সবাইকে গ্রেফতারের দাবিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে রোববার বেলা 11টায় অনশন কর্মসূচি শুরু করেন রায়হানের পরিবারের সদস্যরা। আকবরকে খুঁজতে 15 দিন কেন লাগতেছে? আকবরে তো পাবলিক হইলে তো সে 2 দিনে তাকে ধরা হয়ে যায়। আর এই আকবর প্রশাসনের লোক বললা ওকে ধরতে 15 দিনও যাচ্ছে গিয়ে এখনো ধরার কোনো বলতেছে যে পাচ্ছে না। পুলিশ কনস্টেবল কিছু এখনো নজরবন্দিতে আছেন, পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? পরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে 6 ঘন্টা পর কর্মসূচি তুলে নেন রায়হানের স্বজনেরা। গত 11 অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ওসমানী মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীতে গত বছর বড় বড় ক্যাসিনো উদ্ঘাটনের পর এবার ঢাকার আশুলিয়ায় একটি মিনি ক্যাসিনোর সন্ধান পেয়েছে র্যাব। শনিবার এক অভিযানে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার সেই ক্যাসিনো থেকে 21 জনকে গ্রেপ্তার করে র্যাব 4। প্রতি রাতে 8 থেকে 10 লাখ টাকার জুয়া খেলা হতো সেখানে, বলছে র্যাব। আর জুয়ার আসরে যোগ দেয়া বেশিরভাগই স্বল্প আয়ের মানুষ। গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া অভিযানে রাজধানীর বেশ কয়েকটি ক্যাসিনোর সন্ধান মেলে। ধরা পড়েন রাজনৈতিক নেতাসহ অনেক রাঘব বোয়াল। তবে কয়েক মাস চলার পর অনেকটাই স্তিমিত অভিযানের গতি। এবার ঢাকার আশুলিয়া থানার পেছনে কাইচাবাড়ি এলাকায় এক মিনি ক্যাসিনোর সন্ধান পেয়েছে র্যাব। সেখান থেকে আটক হয়েছেন 21 জন। এ সময় 38,000 টাকা, 100টি ইয়াবা বড়ি ও 20টি বিয়ার জব্দ করা হয়। তবে ক্যাসিনোর মালিকেরা অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। র্যাব জানিয়েছে একটি দোকানের সামনের অংশে ক্যারম খেলা চললেও দোকানের ভেতরের অংশে চলত এই মিনি ক্যাসিনো। এই ব্যবসা চলছিল গত 1.5 বছর ধরে। ক্যাসিনোতে জনপ্রতি সর্বনিম্ন 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত খেলা হতো। রাত যত গভীর হতো ততই জমে উঠত ক্যাসিনোর খেলা। হয়তো আরও আছে, আমরা এদের নাম পেয়েছি, আমরা অ্যারেস্ট করতে পারিনি। প্লাবন, হুসাইন এবং ওমর ফারুক, এই 3 জন হলো মূলত এই ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত। তো এই 3 জনকে আমরা আটক করতে পারলে আমার ধারণা যে ওই এলাকায় আরও ক্যাসিনো আছে, সে সকল ক্যাসিনো সহ তাদেরকে আটক করা সম্ভব হবে।
মালয়েশিয়া থেকে এই ক্যাসিনো বোর্ড আমদানি করা হয়েছে জানিয়ে র্যাব ৪ অধিনায়ক বলেন, কারা কিভাবে এই ক্যাসিনো বোর্ড আমদানি করেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। আমার মনে হয় এগুলো অনেক পূর্বেই আমদানি করা, নতুনভাবে আমদানি করা নয়, দেখলেও বুঝতে পারেন। তো এই আগের আমদানি করা, নতুনভাবে আমদানি হচ্ছে কিনা কারা করতেছে তদন্তকালে নিশ্চয়ই বিষয়টি তদন্তকারী কর্মকর্তা খতিয়ে দেখবেন। ক্যাসিনো ও নানাবিধ সামাজিক অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব। এই ধরনের ক্যাসিনো নামক জুয়ার সঙ্গে যারাই যেখানেই জড়িত থাক তাদেরকে র্যাব আটক করতে বদ্ধপরিকর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এখন করোনা মোকাবেলার সাফল্যেরও স্বীকৃতি পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিকেলে অনলাইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের আইএফআইসি ব্যাংকের সহজে ঋণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা জানান। ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনার ঋণ দেওয়ার মেয়াদ অক্টোবর থেকে বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বিশ্বের মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। করোনাকালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহায়তার জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে 2,000 কোটি টাকা অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। এই প্যাকেজের আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়া শুরু করেছে আইএফআইসি ব্যাংক। রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার শাখায় সহজ ঋণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন হয়। অনলাইনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। সমস্ত দোকান মালিক ভাইদেরকে অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, এখন জামানত ছাড়া 50,000 টাকা দেওয়া হলেও পরে ঋণের পরিমাণ বাড়ানো হবে। সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে, যেখানে আগে বাংলাদেশের ছোট ছোট হাট বাজার ছিল, গঞ্জের বাজার ছিল, এই সমস্ত জায়গায় আমরা সরাসরি ব্যাংক নিয়ে যাচ্ছি আমাদের শাখা উপশাখার মাধ্যমে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ালে দেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াবে। ঋণগুলো যদি আমরা যথাসময়ে যথাযথভাবে দিতে পারি, এই ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াবে, এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানো মানে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো। এবং এই কোভিডের সময় বর্তমান সরকার যেভাবে পথটাকে এগিয়ে নিয়েছেন, সেভাবে আমাদের মনে হচ্ছে আমরা যথাযথ পথেই আছি। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন 50,000 টাকা ঋণ নিয়েই একসময় বড় ব্যবসায়ী হতে পারেন। এই ঋণ কার্যক্রমে ব্যবসায়ীদের পাশাপাশি ব্যাংকও লাভবান হচ্ছে। সারা বিশ্বে কিন্তু এখন আমরা স্বীকৃতি পেয়ে গেছি যে বাংলাদেশ যেভাবে কোভিডটাকে ম্যানেজ করেছে, অনেক আমাদের থেকে অনেক বড় দেশ, আমাদের থেকে অনেক ধনী দেশগুলিও কিন্তু যেভাবে আমরা কোভিড ম্যানেজমেন্টটা করেছি অন্যরা করতে পারে নাই। গত মাসে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সহায়তা দিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি হয়। মূলধন 20 থেকে 50,000 টাকার মধ্যে এমন ব্যবসায়ীদের 4% সুদে এই ঋণ দেওয়া হচ্ছে। সাদ্দাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত আড়াই মাসে 55%-রও বেশি দর বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত 90 বীমা কোম্পানির। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন বাজার বিশ্লেষকরা। এতে অন্য শেয়ারের দাম কমে বাজারে ঝুঁকি তৈরি হতে পারে বলছেন তারা। যদিও বীমা নিয়ন্ত্রক সংস্থা বলছে, সুশাসন, সংস্কার সহ নানা পদক্ষেপের কারণেই বীমা খাতের দর বেড়েছে। টাকা দরে গত 24 আগস্ট বাজারে লেনদেন শুরু করে এক্সপ্রেস ইন্স্যুরেন্স। রোববার তা বেড়ে দাঁড়িয়েছে 37 টাকা 50 পয়সায়। অর্থাৎ আড়াই মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে প্রায় 2.5 গুণ। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বীমা কোম্পানির সংখ্যা 48টি, যার মধ্যে সাধারণ বীমা কোম্পানি 36টি আর জীবন বীমা 12টি। কিন্তু গত আড়াই থেকে 3 মাসে হাতে গোনা 4-5টি কোম্পানি বাদে বাকি সবগুলো শেয়ারের দাম বেড়েছে 55%-এর বেশি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, এ খাতে সুশাসন ফেরাতে গত কয়েক মাসে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বীমা কোম্পানিগুলোকে লভ্যাংশের পরিমাণও নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে বিনিয়োগকারীরা এ খাতে আগ্রহী হচ্ছেন বলে জানান সংস্থার চেয়ারম্যান। আগে যেহেতু 65 to 75 পর্যন্ত আপনার কমিশন যেত, সেই জায়গায় যদি 15% কমিশন দিয়ে ব্যবসা করা হয়,
এখানে একটা বড় ধরনের খরচের একটা সেভিংস হয়ে যায়। বিনিয়োগকারীরা তো আসলে প্রসপেক্টিভ গ্রোথ খাতই দেখে, গ্রোথ খাত কোনটা, গ্রোথ স্ক্রিপ্ট কোনটা। তো ওভারঅল হয়তো এই মেসেজটা ইনভেস্টর এন্ডে রয়েছে। বিমা খাতে শেয়ারের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই জানিয়ে এতে অন্য শেয়ারের দাম কমে বাজারে ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এই দর বৃদ্ধির পেছনে কারসাজি আছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান তাদের। বিমা খাতের শেয়ার গুলো বাড়ছে 50%-এর বেশি, সুতরাং ওখানে অস্বাভাবিকতা আছে এবং এতে সাধারণ বাজারেরও ক্ষতি হয়। অন্য শেয়ার গুলো বিক্রি করে দিলে ওই শেয়ার গুলোর দাম কমে যায়। আমরা যেটা দেখতেছি, ভালো শেয়ারের দাম কমতেছে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম বাড়তেছে। এটা অযৌক্তিক। এখন অস্বাভাবিকভাবে কোনো জিনিস দাম বাড়লেই বুঝতে হবে কেউ না কেউ এটা করাচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিমা কোম্পানিগুলোর ইপিএস বা শেয়ার প্রতি আয় বেড়ে যাচ্ছে। সাপ্লাই আছে, ডিমান্ড কোনো কারণে যদি বেড়ে যায় বা কোয়ান্টিটি ডিমান্ডের যদি কোনো কারণে বেড়ে যায় তখন কিন্তু দাম বেড়ে যায়, যেহেতু সাপ্লাই ইজ কনস্ট্রেইনড। গত সপ্তাহ জুড়ে দেশের শেয়ার বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হলেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা খাত। ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ 10টি স্থানের 9টি দখল করেছে বিমা খাতের কোম্পানি। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার কালীগঞ্জে গাছের ডালে ঝুলিয়ে রাখা শিশু মহারাজের এখন নতুন নাম তিতাস পাল। জন্মের পরই শ্মশানে পরিত্যক্ত শিশুটি আদর যত্নে বেড়ে উঠছে শিক্ষক দম্পতি শিখা চৌধুরী ও বরুণ পালের পরিবারে। একমাত্র সন্তানের মৃত্যুর পর তিতাসকে পেয়ে উৎফুল্ল তারা। গত 4 অক্টোবর কালীগঞ্জের গোলখালি এলাকায় শ্মশানের কাছে একটি গাছের ডালে বাজারের ব্যাগে ঝোলানো ছিল সদ্য ভূমিষ্ঠ শিশুটি। তার কান্নার শব্দে ছুটে যায় পথচারীরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয়রাই শিশুটির নাম রাখেন মহারাজ। এরপর শিশুটিকে দত্তক পেতে আবেদনপত্র জমা পড়ে 29টি। কালীগঞ্জ উপজেলা শিশু কল্যাণ বোর্ড আবেদনগুলো সাতক্ষীরা শিশু আদালতে পাঠায়। শ্মশানের কাছে ঝুলিয়ে রাখা সহ সার্বিক দিক বিবেচনায় 12 অক্টোবর আদালতের আদেশে শিশুটিকে শিক্ষক দম্পতি শিখা চৌধুরী ও বরুণ পালের হাতে তুলে দেয়া হয়। তালা উপজেলার কুমিরা গ্রামের এই শিক্ষক দম্পতির একমাত্র ছেলে সৌম্য 2.5 বছর আগে তুচ্ছ কারণে আত্মহত্যা করে। তিতাসকে পেয়ে ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হয়েছে বলে মনে করেন শিক্ষক দম্পতি। মহারাজকে পেয়ে আমার হারানোর সন্তানের যে কষ্টটা ছিল সেই কষ্টটা এখন আর নেই। আমি ওর হাসিতে, ওর কান্নাতে, ওকে নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আমরা চাইবো এই সন্তান যেন 10-এর মধ্যে একজন বানাতে পারি। আমরা সেইভাবে চেষ্টা করব আমাদের অক্লান্ত চেষ্টা দিয়ে। জন্মের পর অবহেলার শিকার শিশুটির নিরাপদে বেড়ে ওঠার প্রত্যাশা স্থানীয়দের। আমরা বারবার ছুটে আসি ওর কাছে। মহারাজকে দেখে আমরা সবাই খুব খুশি। সারা জীবন অনেক খুশিভাবে থাকুক, আমরাও তাকে খুশি রাখতে চাই, তার মা বাবাও তাকে নিয়ে খুশি থাকুক। আদালতের আদেশে শিশুটিকে শিখা বরুণ দম্পতির কাছে দত্তক দেয়া হলেও তার পিতামাতার খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গবাদি পশুতে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও এখনও আমদানি হচ্ছে হিমায়িত মাংস। এতে চরমভাবে ক্ষতির মুখে পড়েছেন দেশীয় খামারিরা। তাই দেশীয় মাংস ও দুগ্ধ শিল্প রক্ষায় আমদানি বন্ধের দাবি খামারিদের। সমস্যা সমাধানে নীতিমালা তৈরির কথা জানাচ্ছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে প্রতি বছর দেশে প্রায় 2.5 লাখ টন মাংস উদ্বৃত্ত হয়। কোরবানির চাহিদা এখন দেশে উৎপাদিত পশু দিয়েই শতভাগ পূরণ হয়। এই খাতকে আরও এগিয়ে নিতে হিমায়িত মাংস আমদানি বন্ধে সরকারের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। খামারিরা জানান, হোটেল রেস্তোরাঁয় বিদেশ থেকে আমদানি মাংসের চাহিদা বেশি। চলতি বছরের এখন পর্যন্ত আমদানি হচ্ছে 1,10 লাখ মূল্যের হিমায়িত মাংস, যার বেশিরভাগ এসেছে ভারত থেকে। অন্যদিকে কমছে খামারে পালিত পশুর চাহিদা। এতে বাজার হারাচ্ছেন প্রান্তিক খামারিরা। পাশাপাশি বেড়েছে গোখাদ্যের দাম। দেশের মাংস শিল্প রক্ষার্থে ইন্ডিয়ার থেকে হিমায়িত মহিষের মাংস আমদানি বন্ধ করতে হবে। বিদ্যুৎ বিল বাণিজ্যিকের আওতা থেকে মুক্ত করে কৃষি আওতায় আনতে হবে। এই শিল্পে 20 বছরের আয়কর রেয়াত ঘোষণা দেওয়া হোক।
অবৈধ মাংস আমদানি বন্ধে নীতিমালা প্রস্তুত করা হচ্ছে বলে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় নীতিগতভাবে বিদেশ থেকে মাংস আমদানির সম্পূর্ণরূপে বিপক্ষে। বাণিজ্য মন্ত্রণালয় কিছু কিছু অনুমতি দেয়, আমরা আমাদের অভিমত জানিয়েছি। কেউ কেউ হাইকোর্টে রিট করে কিছু অন্তর্বর্তীকালীন সময় আদেশ নিয়েছে। আমরা নিরুৎসাহিত করা সহ কোনোভাবেই যাতে হিমায়িত মাংস বাংলাদেশে না আসে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে ছোট বড় মিলিয়ে বর্তমানে দুধ ও মাংস উৎপাদনকারী খামারের সংখ্যা 8 লাখ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরের ইলিশ সংরক্ষণ অভিযানের সময় জেলেদের হামলায় নৌ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভিন সহ 13 নৌ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। চাঁদপুরের মেঘনা নদীর চর লক্ষ্মীপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের 250 শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যরা হলেন পুলিশ সদস্য এসআই ইলিয়াস, প্রসেনজিৎ, হেলাল উদ্দিন, নায়েক ইকবাল, মুজাহিদুল ইসলাম, আল মামুন, ফেরদৌস শেখ, নিলয় দেব, আলামিন, কাউসার, মুনায়েম ও শাহজালাল। হামলায় আহত অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভিন জানিয়েছেন, শনিবার রাতে নৌ পুলিশ সদর দপ্তরের দলটি নদী তীরের বিভিন্ন এলাকায় অভিযান শেষে ফিরছিল। রোববার বেলা 11টার দিকে মেঘনা নদীর চর লক্ষ্মীপুর এলাকায় 3 শতাধিক নৌকা নিয়ে জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিতে দেখে তাদের আটক করতে যায়। এ সময় জেলেরা ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। আত্মরক্ষায় পুলিশও শটগান দিয়ে গুলি করে। পরে 7 জেলেকে আটক এবং 3 শতাধিক নৌকা নদীতে ডুবিয়ে দেওয়া হয়। প্রথমে 5 জনকে অ্যারেস্ট করি, তারপরে তারা আমাদের উপর আক্রমণ করে। পরে আমরা আমাদের সদস্য বাড়িয়ে আবার তাদেরকে চাপানোর চেষ্টা করি। ওরা অতর্কিতভাবে তখন আবার আক্রমণ করে, ইট পাটকেল ছড়ে লাঠি নিয়ে আসে। ভূমি জটিলতায় প্রায় 1 যুগ ধরে আটকে আছে সুনামগঞ্জের ডলুরা শুল্ক স্টেশনের কাজ। শুল্ক স্টেশনটি চালু হলে বাংলাদেশ ভারতের বাণিজ্য বাড়বে, পাশাপাশি কর্মসংস্থান হবে অন্তত 50,000 মানুষের। তবে 10 একর জায়গা বন্দোবস্তের নীতিগত অনুমোদন পাওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। সুনামগঞ্জ শহর থেকে 10 কিলোমিটার উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের কাছে অবস্থিত ডলুরা শুল্ক স্টেশন। পাশেই রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সীমান্ত হাট। দীর্ঘদিন ধরে এটি চালুর দাবি সুনামগঞ্জবাসীর। ডলুরার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ উন্নত করায় নেই কোনো পদক্ষেপ। শুল্ক স্টেশনটি চালু হলে বাংলাদেশ ভারতের বাণিজ্য বাড়ার পাশাপাশি কর্মসংস্থান হবে অন্তত 50,000 মানুষের। গরিব মানুষের একটা কর্মসংস্থান হবে, এই যে গরিব মানুষগুলো একটু খেটে খাইয়া মানুষ বাঁচতে পারবে। ঠিক আছে, আমার সরকারের কাছে এই আবেদন যাতে এই শুল্ক স্টেশনটা অতি তাড়াতাড়ি যাতে সম্ভব হয়। অনেক দিনের আশা আমাদের এই শুল্ক স্টেশন চালু হইলে আমাদের এই এলাকা অবশ্যই উন্নত হবে, আর এই উন্নতর জন্য সরকারকে আমরা দাবি জানাই। যদি এখানে একটা স্থলবন্দর চালু হয় তাহলে আমাদের এখানে বৃহৎ আকারে আমরা আমাদের দেশীয় অনেক পণ্য আমরা এই মেঘালয় বেল্টে আমরা এক্সপোর্ট করতে পারবো বলে আমি আশা করি। ডলুরা শুল্ক স্টেশনের ভূমি নির্ধারণে রয়েছে জটিলতা। তবে ভূমি মন্ত্রণালয়ের 10 একর জায়গা বন্দোবস্তের জন্য নীতিগত অনুমোদন পাওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, দ্রুত কাজ শুরু হবে। স্যালামির টাকা পরিশোধের জন্য পত্র প্রদান করেছি। আশা করা যায় যে প্রত্যয় সংস্থার কাছ থেকে স্যালামির টাকা প্রাপ্তির পরপরই আমরা এটি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হব। সুনামগঞ্জে 4টি শুল্ক স্টেশন থাকলেও এসবের কোনোটির সঙ্গে সড়ক যোগাযোগ নেই। বর্ষাকালে নৌপথে যোগাযোগ করতে হয়, এতে বছরের দীর্ঘ সময় পণ্য পরিবহন করা যায় না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আবারও করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ভেন্টিলেটর, পিপিই, N95 মাস্ক সহ নানা সামগ্রী উপহার দিয়েছে তুরস্ক। রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডির পরিচালক আবু হেনা মোর্শেদ জামানের কাছে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। তুরস্কের দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রয়োজনীয় পরিচালনা সরঞ্জাম সহ 20টি ভেন্টিলেটর, 10,000 N95 মাস্ক, 10,000 সার্জিক্যাল গাউন, 10,000 পিপিই, 2,000 ফেস শিল্ড এবং 5,000 সুরক্ষা চশমা। এর আগে করোনা প্রাদুর্ভাবের মধ্যে জুন ও জুলাইয়ে 2 দফায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে তুরস্ক। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরেক দফা সুরক্ষা সামগ্রী দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হয়েছে। রোববার রাত 10টার দিকে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস। এর আগে রোববার সকাল 7টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। কক্সবাজারে জাহাজটির দায়িত্বে থাকা কর্মকর্তা হুসাইন বাহাদুর জানান, লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় গত 3 দিন আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে ফিরে পর্যটকরা জানান, সেখানে তাদের কোনো সমস্যা হয়নি। সকলে তাদের সহযোগিতা করেছেন। গত বৃহস্পতিবার থেকে দ্বীপে আটকা ছিলেন 400 পর্যটক। তখন থেকে তাদের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা করে স্থানীয় প্রশাসন। বিশ্বে করোনায় একদিনে 4,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত 4 লাখের বেশি। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল সহ সংক্রমণের শীর্ষে থাকা বেশ কিছু দেশে প্রাণহানি কমলেও পরিস্থিতি বদলায়নি ইউরোপে। স্পেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাতের বেলা জারি করা হয়েছে লকডাউন। ফ্রান্সে একদিনে সর্বোচ্চ 52,000-এর বেশি রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। মৃত্যু হয়েছে 116 জনের। রাশিয়াতে নতুন করে প্রাণ গেছে 229 জনের। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা 11,58,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 4,32,00,000-এরও বেশি। একদিনে সবচেয়ে বেশি প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে, মৃত্যু হয়েছে 450,000-র বেশি মানুষের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 2,30,000 ছাড়িয়েছে। নতুন 60,000-এর বেশি রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিতের সংখ্যা 88 লাখের বেশি। ভারতে 24 ঘন্টায় 463 জনের মৃত্যু হয়েছে। ভাইরাস মিলেছে 45,000 মানুষের শরীরে। রোববার ইরানে প্রাণহানি হয়েছে 296 জনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটে ব্যাপক সাড়া। দেশজুড়ে এরই মধ্যে 5.5 কোটির বেশি আগাম ভোট পড়েছে। শনিবারের মতো আজও নিউ ইয়র্কের পোলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। করোনার মধ্যেও এবার ভোটের উপস্থিতিও বেশি। কেন্দ্রে সবার মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে। নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোট চলবে 1 নভেম্বর পর্যন্ত। বিশ্লেষকদের ধারণা, এবারের নির্বাচনে 15 কোটির বেশি আমেরিকান ভোট দেবেন, যা গত 1 শতকে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানির সঠিক চিত্র প্রকাশ হচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ভুল তথ্যপাত্রের কারণেই প্রাণহানির সংখ্যা অন্য দেশের তুলনায় বেশি। এদিকে বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারে ট্রাম্পকে দুর্বল চিত্তের মানুষ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি। তাই নর্থ ক্যারোলাইনা, ওহাইও এবং উইসকনসিনে ঝটিকা প্রচার চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দেন ট্রাম্প। গতবারের মতো এবারও নির্বাচনী নানা ইস্যু থাকলেও সব ছাপিয়ে গেছে করোনা মহামারী। করোনা নিয়ে শুরু থেকেই উদ্ভট মন্তব্য করে আলোচিত সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট। শনিবার আবারও বেফাঁস মন্তব্য করলেন ট্রাম্প। তার মতে, ভুল তথ্য উপাত্তের কারণে যুক্তরাষ্ট্রে করোনার প্রাণহানির সংখ্যা অন্য দেশের তুলনায় বেশি। কিছু দেশ আছে যেখানে ক্যান্সারের রোগী যদি কোভিডে মারা যায়, তারা রিপোর্টে ক্যান্সারের মৃত্যু উল্লেখ করে। হৃদরোগের ক্ষেত্রেও তাই। কিন্তু আমাদের দেশে সেই চিত্র পুরো ভিন্ন। এখানে হৃদরোগে মৃত ব্যক্তি যদি করোনায় আক্রান্ত হয়ে থাকে, তাহলে তাকে করোনায় মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এদিকে বাইডেনের প্রচারে অংশ নিয়ে ট্রাম্পের সমালোচনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বলেন, টিভি সাক্ষাৎকার মাঝপথে থামিয়ে দিয়ে ট্রাম্প যে দুর্বল চিত্তের তার প্রমাণ দিয়েছেন। একজন প্রেসিডেন্ট যদি কঠিন প্রশ্নের উত্তরই না দিতে পারেন, তাহলে কঠিন পরিস্থিতি কিভাবে সামলাবেন? দ্বিতীয় মেয়াদে তার উপর কতটা আস্থা রাখা যায়? কাজেই জো বাইডেন এবং কমলা হ্যারিসকে জেতাতে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। পেনসিলভেনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হয়ে ভোট চেয়েছেন জনপ্রিয় মার্কিন রকস্টার বন জোভি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুমন খানের বিধ্বংসী বোলিংয়ের পর লিটন ইমরুলের ব্যাটিং নৈপুণ্য, তাতে বিসিবি প্রেসিডেন্টস কাপের চ্যাম্পিয়ন মাহমুদুল্লাহ একাদশ। ফাইনালে নাজমুল শান্তর দলকে হারিয়েছে 7 উইকেটে। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ইরফানের লড়াকু 50-তে 173 রান তোলে শান্তরা। জবাবে লিটন ইমরুলের দৃঢ়তায় 29 ওভার 4 বলেই লক্ষ্যে পৌঁছায় মাহমুদুল্লাহ একাদশ। ফাইনালটা যেভাবে শুরু করা দরকার ছিল, তার ধারে কাছেও ছিলেন না সাইফ সৌম্য।
সুমন খান ও রুবেল হোসেনের পেইসে কোণঠাসা হয়ে পড়ে শান্ত একাদশ। টুর্নামেন্ট শেষে এসে নিজেকেও খুঁজে ফিরেছেন সৌম্য। দুই ওপেনারের ব্যর্থতার পর হতাশ করেছেন ইনফর্ম মুশফিক। অধিনায়ক শান্ত করেন 32 রান। 64 রানে 5 উইকেট হারানোর পর হাল ধরেন তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর। 70 রানে জুটি গড়েন দুজন। হৃদয় ফেরেন 26 করে। এক প্রান্ত আগলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ইরফান। তার ব্যাটে আসে সর্বোচ্চ 75 রান। শান্তদের সংগ্রহ 173। সুমন খান 38 রান খরচা নেন 5 উইকেট। এক পেশে ফাইনালে মাহমুদুল্লাহদের সামনে মামুলি টার্গেট। মুমিনুলের দ্রুত বিদায় আর মাহমুদুল হাসান জয় 18 রান করে ফিরলেও চাপ হতে দেননি লিটন দাস। পুরো আসরে নিষ্প্রভ লিটন ফাইনালে রানে ফিরেছেন। দারুণ খেলেছেন ইমরুল কায়েস। এই দুজনের 50-তে সহজ জয় মাহমুদুল্লাহ একাদশের। লিটন করেন সর্বোচ্চ 68 রান, ইমরুল অপরাজিত থাকেন 53 রানে। করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরানোর লক্ষ্য ছিল বিসিবির। প্রেসিডেন্টস কাপ দিয়ে সে লক্ষ্য আপাতত পূরণ হয়েছে। সব ঠিক থাকলে ঘরের মাঠে জানুয়ারিতে উইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে সেই সিরিজ আয়োজনের উপলক্ষ এনে দিয়েছে প্রেসিডেন্টস কাপ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। প্রেসিডেন্টস কাপে দাপট ছিল পেসারদের। সেরা লড়াই হয়েছে জমজমাট, যেখানে মোহাম্মদ সাইফুদ্দিনকে হারিয়ে সেরা বোলার রুবেল হোসেন। আর ফাইনালে 5 উইকেট শিকারে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সুমন খান। ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জের মধ্যে ধারাবাহিক ছিলেন ইরফান শুক্কুর। আসর সেরা ব্যাটসম্যানও তিনি। আর 1 সেঞ্চুরি ও 2 50-তে সর্বোচ্চ রান করা মুশফিক হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। সিনিয়রদের কেউ হবে ফাইনালের নায়ক, নাকি তরুণরাই আলো কাড়বেন? মিরপুরে প্রথম ইনিংসে লেখা হলো চিত্রনাট্য, যার কেন্দ্রীয় চরিত্র বনে গেছেন সুমন খান। এই পেসারের আগুনে বোলিংয়ে পুড়েছে শান্তদের ব্যাটিং অর্ডার। একে একে 5 উইকেট তুলেছেন অ্যাকাউন্টে। দুরন্ত পারফরমেন্স এনে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার। প্রেসিডেন্টস কাপের সেরা বোলার হবার লড়াই ছিল পেসারদের মধ্যে সীমাবদ্ধ। ফাইনালে রুবেলের কিপ্টে বোলিং সঙ্গে জোড়া উইকেট শিকার। সাইফুদ্দিনকে টপকাতে পারেননি। তারপরও আসর সেরা বোলার রুবেল। বোলিংয়ে সেরা 5-এর সবাই পেসার। সাইফুদ্দিন রুবেলের সমান 12 উইকেট। ইকোনমিতে এগিয়ে সাইফুদ্দিন। 9 উইকেট শিকারে 3-এ সুমন, একটা কম মুস্তাফিজ, আলামিন আর এবাদতের। বিপদের সময় হাল ধরেছেন, রানও পেয়েছেন নিয়মিত। ইরফান শুক্কুর নিজেকে আবিষ্কার করেছেন নতুন করে। ফাইনালেও চাপকে জয় করে খেলেছেন 75 রানের ইনিংস। তাতে সেরা ব্যাটসম্যানের পুরস্কার ইরফানের। যদিও রান সংগ্রাহকের তালিকায় ইরফানের ওপরে মুশফিক। টুর্নামেন্টে 200-র বেশি রান কেবল এই দুইজনের। 3-এ মাহমুদুল্লাহ, সেরা 5-এ আছেন আফিফ আর ইমরুল। ফাইনালে হতাশ করেছেন শান্ত একাদশের স্তম্ভ মুশফিক। তার প্রভাবও পড়েছে ম্যাচে। সবচেয়ে বেশি রান নিয়েও সেরা ব্যাটসম্যান হতে পারেননি মুশি। তবে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে আক্ষেপ কিছুটা হলেও ঘুচিয়েছেন মিস্টার ডিফেন্ডেবল। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিন সংবাদের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।